প্রতিটা পিঠে একই রকমভাবে পুরো বলের মতো ফুলে যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো। প্রতিটা পিঠের ভিতর কিন্তু খুব সুন্দর সফট হয়েছে, খুব ভালো লাগছে। ভিতর থেকে পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বা পোয়া পিঠা। শীত পড়লেই আমরা বাড়িতে নানান রকমের পিঠে বানাতে থাকি, তো সেরকমই আমি এবছরে চিতই পিঠা, ভাপা পিঠা, এমনকি পাটিসাপটা পিঠা, এরকম অনেক রকমের পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই রকমই আজকের আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠা বানাবো। আর এই পিঠাটা আমার মায়ের কাছ থেকে শেখা, সারা রাত সারাদিন রাখলেও পিঠাটা কিন্তু চুপসে যাবে না কিংবা শক্ত হয়ে যাবে না। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। আজকে পিঠেটা আমি খুব কম উপকরণে, বলতে পারেন হাতে গোনা কয়েকটা উপকরণে বানাবো। আর এই পিঠেটা খেতে এতই ভালো লাগে যে দুই একটা খেলে মন ভরবে না, বিশেষ করে পৌষ সংক্রান্তির সময়। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। পোয়া পিঠার জন্য প্রথমেই আমাকে একটা ব্যাটার বা গলা তৈরি করে নিতে হবে। তো এই বাটির মাপ করে আমি আজকে সমস্ত উপকরণগুলো নেব। তো এই বাটির মাপে প্রথমেই আমি নিয়েছি চালের গুঁড়ো। এটা শুকনো চালের গুঁড়ো রয়েছে 1 বাটি। তো আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো কিংবা ভিজে চালের গুঁড়ো কিংবা আবার চাল ভিজে সেটা বেটে নিতে পারেন। তো চাল বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকের আমি একেবারে শুকনো চালের গুঁড়ো দিয়েই পিঠেটা বানাবো। তো যে কোনো কাপ বা বাটি মেপে একটু চালের গুঁড়োটা নিয়ে নেবেন। তো এই 1 বাটি চালের গুঁড়োর জন্য এখানে দিয়ে দিতে হবে 1 বাটি ময়দা। এই ময়দাটা দেওয়ার ফলে পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হবে। পিঠাটা বেশিক্ষণ রাখার ফলে আর শক্ত হয়ে যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব নারকেল কোড়া, যেটা না দিলে পিঠে খেতে একেবারেই ভালো লাগবে না। তো এখানে আমি ওই বাটিরই 1 বাটি মতো দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার শীতের সময় মেন যে জিনিসটা দিতে হবে সেটা হলো খেজুরের গুড়। তো এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। তো এই বাটির মাপে 1 বাটি দিয়ে দেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন একটু কম বেশি করেও নিতে পারেন, তবে মাপ মতো 1 বাটি খেজুরের গুড় দিলেই হবে। চিনি দিয়েও আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। যেহেতু একদম পৌষ সংক্রান্তির সময় আমি পিঠাটা বানাচ্ছি, সেজন্য খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানালে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই সময় খেজুরের গুড় খুব অনায়াসে পাওয়া যায়। এবার হাত দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আর এই কাজটা হ্যান্ড উইক্স বা চামচের সাহায্যে না করে যদি হাত দিয়ে মেশানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে, কারণ প্রত্যেকটা জিনিস একে অন্যের সাথে খুব ভালো করে মিশবে। আর এই পিঠেটা তখনই পারফেক্ট হবে, অর্থাৎ অনেকে যে পিঠেটা বানান ফোলে না, তো তখনই ফুলবে যখনই এই ব্যাটার বা গোলাটা আপনারা পারফেক্টভাবে বানাতে পারবেন। গুড় দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিয়েছি আমি উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জল দিয়ে বাকি ব্যাটারটা তৈরি করে নেব। আর অন্যান্য পিঠের মতন এই গোলাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একেবারে একটু ঘন থকথকে হবে। সেই জন্য অল্প অল্প করে জল দেব আর ভালো করে মেশাবো। সময় দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই করে একটু কুসুম উষ্ণ গরম জল নেবেন। আমার মা যখন পিঠে বানাতো আমি দেখেছি এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে মিশিয়ে নিত। তার ফলে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার কোনো দরকারই হতো না। পিঠে অনেক বেশি ফুলতো আর খুব নরম তুলতুলে হতো। ব্যাটারটা আমি ঠিক এই রকম ঘনত্বের করে মেখে নিয়েছি। তো এবার আমি 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেব। এদিকে আমি উনান জেলে তেল
তেল দিয়ে কড়াইতে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই পিঠের জন্য তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, অর্থাৎ দুগোটেরা পিঠেগুলো ভেজে নিতে হবে আর হাই হিটে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো তেল আমার ভালো গরম হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা দেবো কিভাবে দেবো দেখুন, একটু নেড়েই দেবো। একটা বাটি নিয়েছি, এই বাটিটা করে নিলে কি হবে, প্রত্যেকবারে একই রকম ব্যাটার দিলে প্রত্যেকটা পিঠের সাইজ একই রকম হবে। এবার দেখুন কড়ার মাঝখান থেকে এইভাবে ব্যাটারটা দিতে হবে, আর নাড়াচাড়া করা যাবে না, হাতটা পুরো একভাবে একই জায়গায় দিতে হবে। যতক্ষণ না কড়ার ওপরে পিঠেটা ভেসে উঠছে ততক্ষণ কিন্তু আমি নাড়বো না। কত সুন্দরভাবে ফুলে তেলের ওপরে ভেসে উঠছে দেখুন পিঠেটা। এবার ধার থেকে তেল নিয়ে এইভাবে পিঠের ওপরে কিন্তু দিয়ে দিতে হবে, আর ভালো করে পিঠেটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো প্রথমবারের পিঠেটাই দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল লাল হয়ে গেছে। তো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, যেহেতু গুড়ের পিঠে। তো এবার আমি তেল ঝরিয়ে পিঠেটাকে তুলে নিচ্ছি। আবারও একইভাবে কড়াইতে ব্যাটারটা দিয়ে দেব, ঠিক এক জায়গাতে কিন্তু এইভাবে দিতে হবে, নাড়াচাড়া করা যাবে না হাতটাকে। পরের পিঠেটাও দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। প্রতিটা পিঠে কিন্তু এইরকমভাবে বলের মতো ফুলবে। যদি আমার মতো এরকম পারফেক্ট ব্যাটারটা আপনারা তৈরি করতে পারেন। পিঠেটাকে এবার আমি উল্টে দেব, আর এইভাবে উল্টে পাল্টে ভালো করে পিঠেটা ভেজে নিতে হবে। আর একটা পিঠে ভাজা হয়ে গেল, তুলে নেব। তো কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো। প্রতিটা পিঠেই একই রকমভাবে পুরো বলের মতো ফুলে যাচ্ছে। সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলো। আর এগুলো মানে দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। একটা পিঠে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুলেছে এবং কতটা নরম তুলতুলে হয়েছে। এই দেখুন, ভিতর থেকে পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন। ভালো 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 ভালো, খুব ভালো লাগছে। প্রতিটা পিঠের ভিতর কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। এই রকম একটা তেলের পিঠা যদি বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু কেউ না খেয়ে থাকতেই পারবে না, আর একটা তো খাবেই না, দুটো তিনটে চেয়ে চেয়ে খাবে। এই পিঠের কিন্তু অনেকগুলো নাম রয়েছে, কেউ বলেন তেলের পিঠে, কেউ বা বলেন গুড়ের পিঠে, আবার যদি বলা হয় পোয়া পিঠে, আবার কেউ কেউ কিন্তু বলেন পাকোয়ান পিঠা। তো অনেক রকম নামে ডাকা হয়। সত্যি কিন্তু পিঠেটা যেমন অনেক রকম নাম রয়েছে তেমন কিন্তু সুন্দর খেতে লাগে। তো অবশ্যই করে আপনারা বাড়িতে এই রকম সহজ পদ্ধতিতে একবার হলে এই পিঠেটা বানিয়ে দেখুন। প্রত্যেকটা পিঠে কিন্তু একদম পারফেক্ট হবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা তো শীতের সময় এই পিঠেটা বানাচ্ছেন, আর আমার আজকের এই যে গুড়ের পিঠেটা বানালাম, তো এই গুড় পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি।